বলতে বাধ্য হয় গত কয়েকদিন যাবৎ ছাত্ররা এই হারে বিএনপিকে গালাগালি শুরু করতে সমালোচনা করে। আরে বাবা, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল বিএনপি 17 বছর আমাদের অনেক নেতা ইলিয়াস আলী সহ 6 থেকে 700 নেতাকে গুম করা হয়েছে। ওই আমরা তো রাজপথে পালাই নাই, প্রতিদিন আমাদের নামে শতাধিক মামলা সবাই নামে আমরা তো পালিনি। সাথে বলুন আপনারা কথা বলবেন বিএনপি রাজপথের রহমানের দল, তারেক রহমানের দল, বিএনপি কখনো পিছপা হবে না। বিএনপি সবসময় সামনের দিকে এগিয়ে যাবে। সংগ্রামী সাথী ভাইরা, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ অবরোধ খালেদা জিন্দাবাদ। আমাদের নেতা তারেক রহমানের সব মামলাগুলি অতি শীঘ্র প্রত্যাহার করে দিয়ে ইনশাআল্লাহ বাংলাদেশে একটি সুস্থ পরিবেশ অবশ্যই হবে। ধন্যবাদ। রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক নির্বাচিত সিনেট সদস্য, জননেতা জেনারেল অ্যাডভোকেট শামসুদ্দিন খালেদ ভাই। ক্যাপশন বসান। ভাই ক্যাপশনটা বসাই দিন। সাংবাদিক থাকবে ছবিটি তোলা শেষ হয়ে যায়, তারা পিছনে বসেন। আমরা সব জায়গায় বক্তব্য বা যে কারণে আমরা বলছি সেটা চাইতে কর্মসংস্থানটা বেশি প্রাধান্য পেয়ে যাচ্ছে। এটা আসলে শাসক দলের একটা অঙ্গ, কিন্তু আমরা শাসক এখন হইনি, শাসকের জায়গায় যাইনি। তাদের ছবি তোলা শেষ হয়ে গেলে আমরা প্লিজ একটু বাইরে যান। আপনাদের প্রয়োজন গণমাধ্যম অবশ্যই আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ। প্রিয় ভাই আমার, আজকে ভাই আপনার পিছন থেকে সবাই সরেন না, মাইকে তো ডিস্টার্ব করবে। কত মানুষ ওই সব পায়ে লেগে এই অবস্থা, পায়ে লেগে হয়েছে প্রবলেম। হ্যাঁ প্রিয় ভাই, আমরা যেটা বলছি আসলে বন্ধুত্বের সাথে আমাদের চারিদিক বন্ধুত্ব অর্জন করছে। যাই হোক, একটু আপনারা সহকারে 2-1 মিনিট সময় দেবেন আমাকে। আমরা এখানে যার স্মরণে আয়োজনটা করছি, রুহুল কবির একটি প্রতিষ্ঠান, একটি ব্র্যান্ড, গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম, রাজপথের আন্দোলন সংগ্রাম, স্বৈর শাসক বিরোধী আন্দোলন সংগ্রাম, মানুষের বাক স্বাধীনতা ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রাম, সকল সংগ্রামের সকল জায়গায় তার সরল উপস্থিতি আমাদেরকে তার
জীবনের বিভিন্ন চিত্র সম্পর্কে পরিচয় করিয়ে দেয়। সেই রিজভী আহমেদের 22 ডিসেম্বর গুলিবিদ্ধ উপলক্ষে আজকে এখানে আমরা বসেছি। আমাদের পাশে আছেন আমাদের অত্যন্ত সিনিয়র নেতা, বয়োজ্যেষ্ঠ নেতা। আমি মনে করি তিনি রাজনীতির একজন শিক্ষকের ভূমিকায় অনেক আগেই উত্তীর্ণ হয়েছেন। বিশিষ্ট শ্রমিক নেতা, কেন্দ্রীয় কমিটির স্ট্যান্ডিং কমিটির সদস্য নজরুল ভাই উপস্থিত আছেন। ওই সময়কার ছাত্র আন্দোলনের আরেকজন পুরোধা তাইবুল রহমান হাবিব ভাই উপস্থিত। জাতীয়তাবাদী দলের যে সমস্ত নেতা কর্মীরা ওই সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রিজভী আহমেদের সহকর্মী ছিল, রিজভী আহমেদের সাথে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছিল, সেই সমস্ত নেতৃবৃন্দ যারা মঞ্চে বসে আছেন এবং যারা আমার সামনে আছেন, সবাইকে আমার পক্ষ থেকে আজকের এই দিনে সংগ্রামী এবং রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় ভাই আমার, আসলে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন আন্দোলন সংগ্রামের মাধ্যমে বিভিন্ন স্তর পালন করেছি। মুক্তিযুদ্ধের এই স্বাধীনতা ৭১ সালে হয়েছিল। সেই ৭১ সালের জন্য অনেক রক্ত সংগ্রাম, অনেক রক্ত আমাদেরকে দিতে হয়েছে। সংখ্যায় যদি বলি তাহলে ৩০ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে আমরা সেই স্বাধীনতা পেয়েছিলাম। ২ লক্ষ মামনের সম্রাটের বিনিময়ে সেই স্বাধীনতা অর্জন করেছিলাম। সেটিও একটি লড়াই ছিল, কি সংগ্রাম ছিল। শোষণ থেকে মুক্ত হওয়ার জন্য আমরা নিজেরা যেন সেই শোষণের বেড়াজাল থেকে মুক্ত হই। আমাদের ভৌগোলিক সীমারেখার মধ্যে আরেকটি গোষ্ঠীর বিরুদ্ধে সেই লড়াই সংগ্রাম ছিল একই রাষ্ট্রের মধ্যে। এর পরবর্তী পর্যায়ে আবার আমাদেরকে লড়াই সংগ্রামে অবতীর্ণ হতে হলো, কারণ ৭১ থেকে ৭৫ পর্যন্ত যে সময়কালে যে সরকার ছিল, সেই সরকার আবার নতুন করে এই একই জনগণ, একই জনগোষ্ঠীর ভিতরে যে বাংলাদেশ প্রতিষ্ঠিত হলো, তার মধ্যে শোষণের আরেকটি রূপে তারা প্রকাশ করলো। তারা বাক স্বাধীনতা হরণ করলো, বাকশাল প্রতিষ্ঠিত করলো, মানুষের ভোটাধিকার সংরক্ষিত হলো, মানুষের জীবিকার জায়গা অনেক নিচে নেমে গেল। তাদের সেই জীবনযাপন, বিলাসী জীবনযাপন মানুষকে ক্রুদ্ধ করলো, যার কারণে আসলো আরেকটি সংগ্রাম, সেটি হচ্ছে সিপাহী জনতার বিপ্লব। ৭৫ সালের পরবর্তী পর্যায়ে আবার জাতীয়তাবাদী দলের আন্দোলন সংগ্রামের মধ্যে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ১৯৯১ সালে ক্ষমতায় আসীন করলাম। এই দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে আমরা দ্বিতীয় পর্যায়ের সংগ্রাম, যেটি প্রথমে আমি বলেছি যে শুরু করেছি এরশাদের সংগ্রাম। স্বৈর শাসক এরশাদ তখন নতুন ভূমিকায় আমাদের সামনে অবতীর্ণ হলো। নতুন একটি মানুষকে, নতুন একটি শ্রেণী চরিত্রকে, নতুন একটি ব্যক্তিত্বের আবির্ভাব বাংলাদেশের মঞ্চে উদয় হলো। সেই এরশাদের সেই ভিতরের রূপ ঘৃণিত আকারে আমাদের সামনে দিনের পর দিন প্রতিষ্ঠিত হলো। আমরা সেই এরশাদের স্বৈর শাসকের বিরুদ্ধে, যে স্বৈর শাসক বাংলাদেশের গণতান্ত্রিক অধিকারকে হরণ করছিল, সেইটির বিরুদ্ধে সংগ্রামে অবতীর্ণ হলাম। প্রিয় ভাইরা আমার, সেই যুদ্ধে, সেই সংগ্রামের নেতৃত্ব রিজভী আহমেদ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সকল ছাত্র সমাজ, সকল তারুণ্যের প্রতীক হয়ে আন্দোলনের প্রথম সারিতে দাঁড়িয়ে সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। আমরা বিশ্ববিদ্যালয়ের সবাই ওই আন্দোলনের শেষ পর্যায়ে এসে ৮২ সালের 22 ডিসেম্বর আমাদের সামনে নিহত হলো ঢাকা আব্দুল আজিজ, শাহজাহান সিরাজ জাসদের নেতা, আমাদের রিজভী আহমেদ গুলিবিদ্ধ হলো। আমরা জানি না সে ফিরে আসবে কিনা বা ফিরে আসবে কিনা, কিন্তু আল্লাহ অশেষ কুদরত যে রিজভী আহমেদ আজকে বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, বাংলাদেশের মানুষের সংগ্রামের ইতিহাসকে গতিশীল করার জন্য, সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, শেখ হাসিনা বিরোধী আন্দোলনকে ত্বরান্বিত করার জন্য তার হয়তো একটি ভূমিকা থাকা প্রয়োজন। সেই জন্য হয়তো আল্লাহ তাকে তার জীবন দান করেছে, সেই জন্য আল্লাহ এখন আমাদের মধ্যে প্রিয় ভাই আমার, আজকে আমরা আরেকটি যুদ্ধের মধ্য দিয়ে নতুন জায়গায় উপনীত হয়েছি। সেই সংগ্রামে, সেই আন্দোলনে, সেই রক্ত ছাড়া আন্দোলনে নিহত হয়েছিল অনেক। তার মধ্যে ছিল রৌফর বেসন বসুনিয়া, দীপালি সাহা, হকার আব্দুল আজিজ, শাহজাহান সিরাজ, মঈনুদ্দিন, নূর হোসেন এবং আমাদের জেহাদ। তারাও রক্ত দিয়েছিল, তারাও একটি ইতিহাস তৈরি করেছিল। নূর হোসেনের রক্তের বিনিময়ে আমরা সেই শোষক শেখ হাসিনার, শোষক স্বৈর শাসক এরশাদের পতন ঘটিয়েছিলাম। কিন্তু পরবর্তী পর্যায়ে আমরা পেলাম আরেকটি রিজিম, সেই শেখ হাসিনা। কার সাথে কার তুলনা করবো? কোন স্বৈর শাসক বড়, কোন স্বৈর শাসক ছোট, কোন স্বৈর শাসক কতটা ঘৃণিত, কোন স্বৈর
স্বৈরশাসক কম ঘৃণিত। তো ভাই আমার, ওই সময় এরশাদকে মনে হয়েছিল পৃথিবীর শ্রেষ্ঠ স্বৈরশাসক, এরশাদের তুলনা পৃথিবীর কোন স্বৈরশাসক হয় না। কিন্তু পরবর্তী 17 বছরে এখন আমরা দেখছি যে শেখ হাসিনার মতো এই স্বৈরশাসক, যে ফেরাউনের বোন কিংবা নমরুদের ভাগ্নি কিংবা হিটলারের ভাতিজি হয়ে নতুন ভাবে এই বাংলাদেশকে শাসন করলো, শোষণ করলো, নির্মম ভাবে আমাদের তরুণ সন্তানদেরকে রাজপথে গুলি করে হত্যা করলো, রক্ত ভিজিয়ে দিল। সেই যে তরুণ প্রাণ যারা আমাদের সন্তানেরা রক্ত দিল, তাহলে তার রক্তের দাম কত বেশি, তার রক্তের মর্যাদা কোন জায়গায় যাবে? ওইটি ছিল একটি প্রেক্ষাপট, একটি সংগ্রাম। এইটি ছিল আরেকটি বাংলা, এই ব্যর্থতার মধ্য দিয়ে আরেকটি শোষণহীন, আরেকটি সুন্দর, আরেকটি দৃঢ় প্রত্যয়ী, আরেকটি স্বাধীন, আর এই ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত হওয়ার জন্য, দেশের ভৌগোলিক সীমাকে সংরক্ষণ করার জন্য নতুন একটি সংগ্রাম করলো। এই সংগ্রামের নায়ক কারা? এই সংগ্রামের নায়ক হচ্ছে মীর মুগ্ধ, এই সংগ্রামের নায়ক সাইদ, এই সংগ্রামের নায়ক ইয়ামিন, এই সংগ্রামের নায়ক হচ্ছে ওয়াসিম। প্রিয় ভাই আমার, এদের রক্ত কত বিভাজিত দিতে হবে না, এদের রক্ত কত মূল্যায়ন করতে হবে। তাহলে এরা যে আন্দোলনের মধ্য দিয়ে, সংগ্রামের মধ্য দিয়ে নির্দ্বিধায় তার জীবনকে উৎসর্গ করলো নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, সেই রক্তের মূল্য দিতে হবে। কারণ তারা ওই লিপ্পি আহমেদের প্রকৃত উত্তরসূরি ছিল বলে তারা রক্ত দিতে শিখেছিল, তারা জীবন দিতে শিখেছিল, তারা আন্দোলন সংগ্রামে তাদের জীবন উৎসর্গ করার জন্য অনুপ্রাণিত হয়েছিল। সেই জন্য আজকের প্রজন্মকে বলবো, যারা আমরা লিপ্পি আহমেদের সাথে তারা রাজনীতি করেছি বা করছি, তার সেই ইতিহাসকে বাঁচিয়ে রাখতে হবে। আমরা অনেককে মৃত্যুঞ্জয় ছাত্রনেতা বলি, আমি জানি না ইটের ঢিল খেয়ে কিংবা পিঠে একটা পুলিশের বাড়ি খেয়ে সেও মৃত্যুঞ্জয়ী হয়ে যায়। আর বাবা একটা বুলেট, সেই সাদের থ্রির বুলেটকে হজম করে তিনি হয়, তিনিও মৃত্যুঞ্জয়ী হয়ে যায়। দুই মৃত্যুঞ্জয়ী তালিকা কিন্তু একরকম নয়। কাউকে আমরা তাদের স্বার্থের জন্য, প্রতিষ্ঠার জন্য অনেক তকমালাকে হয়তো মৃত্যুঞ্জয়ী বলে দিই, কিন্তু প্রকৃত মৃত্যুঞ্জয়ী যারা আজকে বন্ধুত্ব বরণ করে হাসপাতালে কাতরাচ্ছে, যারা আজকে তাদের চোখ হারিয়ে তাদের হাসপাতালে কাতরাচ্ছে, যারা আজকে নিজের জীবনের অঙ্গহানি হয়ে হয়তো জীবিত সমস্ত তার জীবনের স্বপ্নকে ধূলিসাৎ করে এখনো বেঁচে আছে, তারাই প্রকৃত মৃত্যুঞ্জয়ী। তার তালিকায় যদি 1 নম্বর থাকে, তাহলে সেই লিপ্পি আহমেদ হচ্ছে আমাদের সেই মৃত্যুঞ্জয়ী নেতা, যার অনুপ্রেরণা আজকে আমরা পেয়েছি। তাই বন্ধুরা আমার, একটি ছোট্ট কথা বলে আমি বক্তব্য শেষ করব। আমাদের একটি আর্ট গ্যালারিতে আমি ফেসবুকে একটা ছবি দেখছিলাম, সেইখানে একজন মা যার সন্তানকে রিকশাতে একটি ছাগল কিংবা গরু কিংবা পশুকে যেভাবে নিয়ে যায়, তার প্যাডেলে তার লাশটা নিয়ে যাচ্ছে। তার পা ছিল একদিকে ঝুলন্ত, মাথা ছিল আরেক দিকে, সম্ভবত ইয়ামিনের লাশ হবে। তো সেই মা সেই আর্ট গ্যালারিতে দাঁড়িয়ে তার পোস্টারে হাত বোলাচ্ছে, তার চোখ থেকে অশ্রু ঝরছে, কিন্তু সেই অশ্রুর কোনো বন্যা নাই, সেই অশ্রুর অব্যক্ত যন্ত্রণা। একটি মায়ের মৃত্যু, সন্তানের মৃত্যু কতটা যন্ত্রণাদায়ক, একটি মায়ের একটি সন্তানের মৃত্যু একজন পিতার জন্য কতটা যন্ত্রণাদায়ক। যাদের সন্তান হারিয়েছে, যাদের সন্তানকে আমরা হারিয়েছি, তারাই শুধু বুঝে। সেই মাকে যদি তার অস্ত্র ঝরার জন্য সুযোগ দেওয়া হতো, তাহলে সেই অস্ত্র ঝরিয়ে হয়তো একটি নদী হয়ে যেত, হয়তো একটি প্রবাহ সৃষ্টি হতো। সেই মায়ের আত্মত্যাগ, একটা সন্তানের বলিদানের বিরুদ্ধে যে বাংলাদেশ পেলাম আমরা, সেনাকুণ্ডে আরেকজন মায়ের নির্মল মিষ্টি সুন্দর হাসি, যে হাসিতে আমরা অনুপ্রাণিত হলাম, আমরা জীবন করে নতুন বাংলাদেশকে বাঁচার স্বপ্ন দেখলাম। সেই মা হচ্ছে আমাদের বেগম খালেদা জিয়া, যে হাসি দেখার জন্য আল্লাহ হয়তো আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, ওনাকে বাঁচিয়ে রেখেছে। অতএব ওই মায়ের হাসি, ওই মায়ের কান্না, যে বাংলাদেশ পাওয়ার জন্য যার সন্তানকে বলিদান করলো, সেটিও যেন পিতা না যায়, সেইটিও যেন মলিন না হয়ে যায়, এটা আমাদের সবাইকে মনে রাখতে হবে। আর আমাদের মায়ের হাসি, যে মায়ের হাসি নির্মল হাসি আমরা দেখেছি, যে হাসির অনুপ্রেরণা এখন রাজনীতি করার সুবিধা বাড়ছে, এই মায়ের হাসি, আমাদের মা বেগম খালেদা হাসি যেন আর কোনোদিন মলিন না হয়ে যায়। সেই জন্য আমাদের সবাইকে আদর্শিক জায়গায় দাঁড়িয়ে থেকে আদর্শ ধারণ করে সত্যিকারের লিপ্পি আহমেদকে যদি আমরা মজলুম মানুষ হিসাবে দেখতে চাই, বানাতে চাই, রাখতে চাই, তার স্মৃতিকে সংরক্ষণ করতে চাই, তাহলে সেই আদর্শকে ধারণ করে আমাদের কাজ করতে হবে। প্রকৃত চেয়ারম্যানের আদর্শ, দেশ নায়ক তারেক রহমানের যে নির্দেশনা, সেইটি পালন করে বেগম খালেদা
করে সেই আদর্শকে ধারণ করে আমরা যদি বেঁচে থাকি, তাহলে জাতীয়তাবাদী দল দেশের জন্য, মানুষের জন্য, কল্যাণের জন্য যা বলেছিল, দীর্ঘ আন্দোলন সংগ্রামে যে আত্মত্যাগের বিনিময়ে এই বাংলাদেশ আমরা পেলাম, সেই বাংলাদেশ আমরা আগামী দিনে প্রতিষ্ঠিত করতে পারবো। একটি জাতি হিসাবে, একটি সত্যের বাংলাদেশ, একটি প্রকৃত মানুষের বাংলাদেশ, পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য একটি আধুনিক বাংলাদেশ প্রতিষ্ঠিত করবো, যা জিয়া রবির স্বপ্ন ছিল। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত আছেন পিন্টু ভাই, ইফতেখার ভাই, শহীদ ভাই, নুরুজ্জামান খান তপন, और আইনজীবী আব্দুল সবুর, রফিকুল ইসলাম মন্টু, আশফাকুল ইসলাম সহ অনেকে আমার বক্তব্য দিতে পারি নাই। এত লোককে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখছেন আজকে যাকে ঘিরে আমরা এই স্বল্প পরিসরের অনুষ্ঠান আয়োজন করেছি, রুনেসা কর্তৃক আয়োজিত সেই অনুষ্ঠানে আমাদের মুখ্যমন্ত্রী, যাকে স্মরণ করে আমরা জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতি সূত্রপাত করে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আজকের এই পর্যায়ে সামনে দিয়ে কেউ যাবেন না। সেই নেতা, প্রিয় নেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আমাদের সামনে বক্তব্য রাখবেন। ভাই সবাই সাইডে সরেন। সামনে থেকে সরেন। বীর মুক্তিযোদ্ধা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোবাইলগুলো চেক করেন। সাবেক কূটনীতিক, রাষ্ট্রদূত রফিক ভাই, ইসলাম খান রফিক ভাই ঝগড়া করতে উপস্থিত রয়েছেন উভয় ছাত্র আন্দোলনের রফিক ভাই আরেকজন সিপাহ সালার, কি করে না করে। হাবিবুর রহমান হাবিব, আরে যাই ভাই সব সরেন। এবং বিএনপি চেয়ারপারসনের উপস্থিত কাউন্সিলের সদস্য উপস্থিত রয়েছেন টিভি চ্যানেলগুলো পাইতেছে না। সম্পাদক রাজশাহী বিভাগ, আরে টিভি চ্যানেলগুলো পাইতেছে না, টিভি চ্যানেলগুলো পাইতেছে না তো। বাম সাইড থেকে সরন তো। সেলিম সকল এটাই সবচেয়ে বেটার। বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক বীর সাবেক ভিপি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহপ্রচার সম্পাদক বড় ভাই আসাদুল করিম শাহীন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চান্দন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য রমেশ দত্ত, ফিরোজা ভুলভুলপুরি সহ এখানে উপস্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবার ছাত্র জীবনের সহকর্মী, ছাত্র রাজনৈতিক জীবনের সহকর্মী এবং আমাদের পরবর্তী ছাত্র দলের নেতা কর্মী ভাইরা, যারা এখন সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন, বিভিন্ন পেশায় জড়িত, কেউ অধ্যাপক, কেউ সরকারি চাকরি করছেন, কেউ ব্যবসা করছেন, অনেকে প্রতিষ্ঠিত, সবাইকে আমি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। 22-23 ডিসেম্বর এরশাদ বিরোধী আন্দোলনের একটি মাইলফলক, কারণ টানা 48 ঘন্টা হরতাল আমরা প্রথম দেখলাম, প্রথম ঘোষণা হল 48 ঘন্টা হরতালের মধ্যে। এটা কিন্তু ছিল শ্রমিকদের টাকা হরতাল। আমরা জানি এরশাদের বিরুদ্ধে আন্দোলনে
বিভিন্ন জোট হয়েছে। এই ভাই আপনার সরেন আগে। এইসব ভাই নেতৃত্বে 7 দলীয় জোট, আওয়ামী লীগের নেতৃত্বে 15 দলীয় জোট, ছাত্রদের নেতৃত্বে সর্বদলীয় ছাত্র ঐক্য, শ্রমিকদের নেতৃত্বে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ, স্কপ। এই স্কপের টাকা হরতাল ছিল 48 ঘন্টা। এই জন্য পাহাড়রা যখন আমার কাছে এসে প্রতিনিধি এই অনুষ্ঠানের প্রধান অতিথির জন্য অনুরোধ করছিল, তখন বললাম সবচেয়ে ভালো হয় নজরুল ভাই যদি রাজি হন, কারণ এই স্কপের টাকা হরতালে নজরুল ভাইও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। উনি হলে সবচেয়ে ভালো হয়, যাকে উনি সম্মতি দিয়েছেন। আমি এলান দিয়ে বসেন। নিজের বিষয়ে বলতে চাই না, আমার কি এমন অবদান, আমি তো বেঁচে আছি, কিন্তু যারা মারা গেছে, যে ছেলেটি হলে হলে পেপার দিত, খবরের কাগজ দিত, সে তো মারা গেছে হতারাত্রি রাজি। সেটা তো নিরপেক্ষ ছেলে, নিজের ছাত্রদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর যে লড়াই, ওই লড়াই সে ছাদ থেকে উঁকি মেরে দেখেছে, নিচ থেকে মিডিয়ায় গুলি করে তার মাথার খুলি উঠে। শাহজাহান সিরাজ সে তো পৃথিবীতে নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হারুন, মোজাম্মেল, তাজুল, দীপান শাহ, সর্বশেষ জেহাদ এবং ডাক্তার মিলন, তারা তো নেই। এই স্বৈরাচারের নির্মমতার আমরা যে রূপ দেখেছি, যে নিকৃষ্ট রূপ দেখেছি, তার চেয়েও তো ভয়াবহ রূপ দেখলাম শেখ হাসিনা ফ্যাসিজম। তার ফ্যাসিবাদের ভয়ঙ্কর দুঃশাসনে যে নিকৃষ্ট দুঃশাসন কত ভয়ঙ্কর হতে পারে সেটা তো দেখলাম। সেটা তো এরশাদের যে নিষ্ঠুরতা তার চেয়েও কয়েক গুণ ভয়াবহ। এখন প্রতিদিন যে খবরগুলো আসছে, এটার বর্ণনা করলে অনেক সময় চলে যাবে। অতিথিদেরকে বক্তব্য দেওয়ার সুযোগ এমনও শোনা যাচ্ছে যে বিরোধী দলের কোন নেতা বা কর্মীকে অর্থ বড় করে মেরে আপনার কোন গোয়েন্দা সংস্থা অফিসের পাশে একটি পুকুরের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। বিদেশি মাগুর তাকে খাপলে খাপলে খেয়ে তার কোন হাড়িও না। এটা একটা ঘটনা। এই ধরনের আয়নাঘর আমরা 2-1টির সন্ধান পেয়েছি সংবাদ, কিন্তু আরো কত যে আয়নাঘর, কত যে নিপীড়ন, কত যে নির্যাতন, কত হত্যা, কত মৃত্যু, কত নিরুদ্দেশ হয়ে যাওয়ার কাহিনী, এটা তো মহাকাব্যের কাহিনী তো অতিক্রম করে। এই নিষ্ঠুরতা কিভাবে আমরা করব? আমরা এ প্রসঙ্গে আর এই মুহূর্তে নাই, কিন্তু আমরা শুধু একটু বলবো, যে সমস্ত দেশ, যে সমস্ত বলবো না, একটি দেশ তাকে আশ্রয় দিয়েছে, সে দেশটি গণতান্ত্রিক দেশ, নিঃসন্দেহে, এটা অস্বীকার করা যায়। কিন্তু আপনি যখন সব জেনে শুনে শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছেন এবং আপনার সেখানকার কিছু রাজনৈতিক দল এবং মিডিয়া তার গুরুকীর্তন করছেন এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের বিরুদ্ধে ভয়ঙ্কর রকমের অপপ্রচার দিচ্ছেন যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, বাংলাদেশের পরিস্থিতি খারাপ, বাংলাদেশে মানুষের কোনো নিরাপত্তা নেই। কিন্তু এর মধ্যে ভিসা রেস্ট্রিকশন করেছে, ভারতে যেতে না দেওয়ার পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। এর মধ্যেও যারা গেছেন তাদেরকে সেখানকার মিডিয়া আপনার প্রশ্ন করছে যে বাংলাদেশের কি অবস্থা বলছে, সেখানকার নাকি খারাপ অবস্থা। একটা লোক বলেনি যে বাংলাদেশের কোন খারাপ অবস্থা। এমনকি
হিন্দু ধর্মাবলম্বী যে ব্যক্তিদেরও সাক্ষাৎকার শুনলাম তারাও সেটি বলে, কিন্তু অত্যন্ত পরিকল্পিতভাবে এই অপপ্রচার কেন? আপনারা যদি গণতান্ত্রিক দেশ হয় তাহলে শেখ হাসিনাকে আপনারা স্বীকৃতি দেন কি করে, তাকে আশ্রয় দেন কি করে, তার গুণ কীর্তন করেন কি করে? যে নিষ্ঠুর মহিলা ক্ষমতায় থাকার জন্য বিরোধী দল নিশ্চিহ্ন করতে এমন এমন পদক্ষেপ নিয়েছে, গুম, খুন, ক্রসফায়ার, নিপীড়ন, নির্যাতন একের পর এক, তাহলে আপনারা তাকেই সমর্থন দিচ্ছেন। তো এটাই বোঝা যায় যে আপনারা হাসিনার মাধ্যমে বাংলাদেশে একটা কলোনি করার, উপনিবেশ করার একটা প্রচেষ্টা চালিয়েছে। অর্থাৎ ভারতের যে নীতি সেটি বাস্তবায়িত হবে শেখ হাসিনা। তা না হলে আপনি যদি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কিছু বিশ্বাস করতেন এবং এখানকার মানুষের নিজেদের অধিকার এবং তারা কাকে রাষ্ট্র ক্ষমতায় বসাবে এই অধিকারকে যদি আপনারা স্বীকৃতি দিতেন, তাহলে আপনারা এই নীতি অবলম্বন করতে পারতেন না। শেখ হাসিনাকে রক্ষা করার এই নীতি আপনারা অবলম্বন করেন এবং আপনাদের মিডিয়া এবং সেখানকার কিছু রাজনৈতিক দল তার স্বরে চিৎকার করে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছে। পৃথিবীর বহু দেশ, বহু গণতান্ত্রিক দেশ, তারা কিন্তু বাংলাদেশের যে প্রকৃত অবস্থা সেটি কথাই তারা বলছে এবং এখানকার মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন সেটি তাদের বক্তব্যের মধ্যে ফুটে উঠেছে। আমরা প্রতিদিনই আন্তর্জাতিক বিভিন্ন দেশ থেকে যে ধরনের আমরা শুভেচ্ছা পাচ্ছি বা যে ধরনের আমরা স্বীকৃতি পাচ্ছি, শুধুমাত্র একটি দেশ ছাড়া পৃথিবীর অন্য কোন দেশও শেখ হাসিনার পালিয়ে যাওয়া মধ্যে দিয়ে যে পরিবর্তন, এই পরিবর্তনকে প্রত্যেকেই স্বীকৃতি। সুতরাং এখন আমাদের একসাথে এগিয়ে যাওয়ার কথা। আমরা এখন চূড়ান্ত গণতন্ত্রের পথে এগিয়ে যাব। গণতন্ত্রের মালিকারা কিন্তু সরকারি, গণতন্ত্রের মালিকারা হচ্ছে জনগণের। আমরা যদি জনগণকে অবরুদ্ধ রেখে তাকে যদি আমরা বলি আপনারা কিছুদিন দাঁড়ান, আমরা সংস্কার করে নেই আগে, এটা বোধহয় মালিকের প্রতি, যে প্রকৃত মালিক তাকে কিন্তু অবজ্ঞা করা, এই জনগণকে অবজ্ঞা। শেখ হাসিনার বিরুদ্ধে এবং তার ফ্যাসিজমের বিরুদ্ধে, তাদের কালা কানুনের বিরুদ্ধে এই যে দীর্ঘ লড়াই, এই নিরবচ্ছিন্ন লড়াইয়ে বিএনপি এবং সমমনা দলগুলোর যে প্রচেষ্টা, তাদের যে অবদান, এই অবদান কিন্তু খাটো করতে পারেন না। এই তাদের নিরন্তর আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে কত আত্মত্যাগ, এখানে জনপ্রতিনিধি আছেন, এমপি আছেন, এখানে কাউন্সিলর আছেন, এখানে ছাত্র নেতা আছেন, এখানে অধিকারের অ্যাক্টিভিস্ট আছেন, এনজিও নেতারা আছেন, শ্রমিক নেতা আছেন, আমিরুল ইসলামের মতো কে জীবন দেয়, কিন্তু আপনারা এগুলোকে ধর্তেব্যের মধ্যে দিচ্ছেন। আপনারা কোন পথে যেতে চান? আমরা শুনছি যে একটা রাজকীয় দল করার নাকি চেষ্টা করছে, কিং পার্টি যেটাকে। মঈনুদ্দিন ফখরুদ্দিনরা যে চেষ্টা করেছেন, শেখ হাসিনা গোয়েন্দাদেরকে দিয়ে যে কাজ করছেন, এখনো তো আমরা সেটা শুনছি। গোয়েন্দা সংস্থার বিভিন্ন লোকরা বিভিন্ন এলাকায় গিয়ে মানুষদেরকে বলছে যে অমুক অমুক লোকের সাথে আপনারা যোগাযোগ করুন। এটা তো করতে পারে, এর মতো এত আত্মদান মানুষ যেটি করেছে তারা তো করতে পারে। ওই পরিস্থিতি যদি আবার ফিরে আসে যে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো কারা কারা নির্বাচিত হবেন, কারা কোন রাজনৈতিক দল করবেন, এটা যদি নির্ধারণ করে দেন, তাহলে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াইয়ে কি আর থাকলো? এটার আর কি দাম থাকবে? এর তো আর কোনো দাম থাকবে না। শেখ হাসিনাও এই কাজ করেছেন। উনি তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত গোয়েন্দা সংস্থা দিয়ে তিনি বিরোধী দলের লোকজনকে মানে ধমক দিতে চেষ্টা করাতেন যে বিএনপি থেকে তাদেরকে যেন সরিয়ে দেওয়া যায়, তারা যেন আরেকটি রাজনৈতিক দল গঠন করতে
পারে, তারা যেন বিএনপিকে ভাঙে, এই কাজটাই তো 16-17 বছর শেখ হাসিনা গোয়েন্দা সংস্থাগুলোকে করিয়েছে। এখন আমরা আবার শুনছি যে গোয়েন্দা সংস্থার লোকরা নাকি একটি রাজনৈতিক দল গঠনের জন্য কাউকে কাউকে সমর্থন দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় তারা কাজ করছে। এই ঘটনা কিন্তু এদেশের মানুষ মেনে নেবে। এই দেশে একটি প্রকৃত গণতান্ত্রিক পরিবেশ, যে মানুষ যে দলকে পছন্দ করে তাকে তারা ভোট দেবে, যে মানুষ যে রাজনৈতিক দল গঠন করতে চায় তারা সেইভাবে রাজনৈতিক দল গঠন করবে। এখানে কোনো নির্দেশনা, এখানে কোনো হুমকি, এখানে রাষ্ট্রের কোনো খবরদারি থাকবে না। এটাই হচ্ছে সমাজ, এটাই হচ্ছে প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র। সেটা না করে আপনার মঈনুদ্দিন ফখরুদ্দিনের মতো, হোসেন মোহাম্মদ এরশাদের মতো এবং শেখ হাসিনার মতো একই কালচার, একই সংস্কৃতি যদি পুনরাবৃত্তি হয়, তাহলে তো মানুষ মনে করবে আরেকটি ফ্যাসিবাদ তৈরির প্রচেষ্টা চলছে। এটা হতে দেওয়া দিতে পারে না। একটি নতুন আইন পাস করা হয়েছে, সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024, যেখানে কারা পাস করেছেন, অধিকার নিয়ে যারা কাজ করেছেন, এ ধরনের উপদেষ্টাগণ, ছাত্র নেতারা, যারা এই আন্দোলন, জুলাইয়ের আন্দোলন ছিলেন, আমার কাছে বিস্ময়কর মনে হয় তাদের হাত দিয়ে কি করে এই আইনটি পাস করা। বন্ধুরা আমার, এই জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি, এখানে আপনার এজেন্সি এবং আইন শৃঙ্খলা বাহিনীকে অস্পষ্ট ও বিস্তৃত ক্ষমতা প্রদান করেছে। এই আইনের 8-1 এবং 2 ধারায় বলা হয়েছে, জাতীয় সংহতি, নিরাপত্তা, প্রতিরক্ষা, ধর্মীয় মূল্যবোধ ও জনশৃঙ্খলার জন্য হুমকি বলে মনে করা যে কোনো তথ্য অপসারণ বা ব্লক করার ক্ষমতা দেওয়া হয়েছে। এটা তো আপনার ডিজিটাল নিরাপত্তা আইনেরই তো একটা এক্সটেনশন বলে মনে হচ্ছে আমার কাছে। শেখ হাসিনা কণ্ঠরোধে যে প্রচেষ্টা করেছেন দীর্ঘ 15 বছর, এবং এর জন্য তিনি যে আইন প্রণয়ন করেছেন, কালা কানুন প্রণয়ন করেছে, আমরা তো এটা তো এই সরকার একটি বিপ্লবের মাধ্যমে যে সরকার, তার কাছ থেকে সেটা প্রত্যাশা করা যায় না। এখানে জাতীয় সংহতির কি সংজ্ঞা হতে পারে, এখানে আপনার নিরাপত্তার কি সংজ্ঞা, ধর্মীয় মূল্যবোধীরা আপনারা কি সংজ্ঞা দিচ্ছেন? আর এখানে যদি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে বিস্তৃত ক্ষমতা থাকে, তাহলে তো এটার ব্যাপক অপপ্রয়োগ হওয়ার সম্ভাবনা রয়েছে, ব্যাপক অপপ্রয়োগ হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা বিভিন্ন জায়গায় যে মামলা, আপনার স্বৈরাচার এবং ফ্যাসিস্টদের দোষরদের মামলায় অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে যারা আন্দোলন করেছে তাদেরও নাম আছে। তারা আইন শৃঙ্খলা বাহিনী, থানা, পুলিশ সঠিকভাবে কাজ করছেন না, অথবা ওই দোষররা ভিতর থেকে নানা ধরনের কলকাঠি করছে। তাদের হাতেই যদি আপনার এই সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024 এই আইনটি যদি তাদের হাতে থাকে, তাহলে তো এটা তো বিপজ্জনক। এটা তো আরেকটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করবে। সুতরাং আওয়ামী লীগের তৈরি করা আইনের সাথে এই আইনের তো তেমন পার্থক্য থাকছে না, বরং বিভিন্ন বিষয়ের সংজ্ঞা নির্ধারণের অস্পষ্টতার কারণে আমরা মনে করি এই আইনের দ্বারা বাক স্বাধীনতা রুদ্ধ করার প্রচেষ্টায় কোন ধরনের উন্নতি হবে না। এই আইনের দ্বারাই সম্ভব বন্ধ রোধ করা। এখানে অন্তর্বর্তীকালীন সরকার তারা জিনিসটাকে যাচাই বাছাই না করে হয় তারা এটি করেছেন, অথবা তাদের মনে যদি কোনো অসৎ উদ্দেশ্য থাকে যে আমরা আবারও মঈনুদ্দিন ফখরুদ্দিনরা যে প্রচেষ্টা নিয়েছে বিএনপিকে ভাঙার, গণতান্ত্রিক শক্তিকে দুর্বল করা, সেই ধরনেরই আরেকটি ক্ষুদ্র প্রচেষ্টা অত্যন্ত ক্ষীণ আকারে এই সরকারের ভিতরে কাজ করছে কিনা, তাদের অন্তরের মধ্যে ক্রিয়াশীল আছে কিনা, এই নিয়ে জনগণের কিন্তু ব্যাপক সন্দেহ দেখা যাচ্ছে। এবং এই সরকারের যে জাতীয় এবং আন্তর্জাতিক ইমেজ, সেই ইমেজ ক্রমান্বয়ে আপনার ক্ষীণ হতে থাকবে যদি এই ধরনের প্রচেষ্টা একটার পর একটা। মানুষ অনেকেই কিন্তু
রাষ্ট্র ক্ষমতা আশা করে সংস্কারের কথা বলেছে। এর আগে আমরা মঈনুদ্দিন ফখরুদ্দিনকেও আমরা দেখলাম এই সংস্কার করবেন, সেই সংস্কার করবেন, কিছু করেছেন, নির্বাচন কমিশনের কিছু করেছেন, আরপিও সংশোধন করেছেন। আমরা এর মাধ্যমে কি দেখলাম? এর মাধ্যমে দেখলাম শেখ হাসিনার মতো একটা নিকৃষ্ট ফ্যাসিস্ট 15 বছর দেশকে এক ধরনের একটা কি বলে যে নরকের মধ্যে পাঠিয়ে 28 লক্ষ কোটি টাকা পাচার করেছে শেখ হাসিনা। 28 লক্ষ টাকা শেখ হাসিনা, তার পরিবার এবং তার দোসররা বাংলাদেশ থেকে পাচার করেছে। কিন্তু তাকে যারা ক্ষমতায় নিয়ে এসেছিল মঈনুদ্দিন ফখরুদ্দিন, যার সম্পর্কে হাসিনা নিজেই বলেছে যে এরা হচ্ছে কি বলে আমার আন্দোলনের ফসল। সুতরাং ওই সংস্কারের গুরুত্ব আমরা দেখেছি, ওই সংস্কারের আমরা প্রক্রিয়াতে দেখেছি, ওই সংস্কারের প্রক্রিয়ার মধ্যে দিয়ে হাসিনার পথে একটি দানব তৈরি হলো। বন্ধুরা আমার, তো আমরা এখন এই সংস্কারের যে কি রূপ হবে, কোন পর্যায়ে নিয়ে যাবে সেটা আমরা বলতে পারি না। কারণ আজকে সাইবার সুরক্ষা যে আমরা রূপটি দেখছি, সেই রূপটিতে আমার কাছে ভালো কিছু ফিরছে না। আমার কাছে মনে হচ্ছে ডালের মধ্যে কিছু কালো পদার্থ রয়েছে বলে মনে হচ্ছে। তাই বন্ধুরা আমার, চারিদিকের বিভিন্ন ঘটনায় আমরা শঙ্কিত, আমরা ভয়াত্মক, ব্যক্তিগত ভয়ের জন্য নয়, রাষ্ট্রের নিয়ে আমাদের ভয়। আমরা এর আগেও দেখেছি, যখন কোন সচিব, কোন মন্ত্রীর বিরুদ্ধে জনগণের মধ্যে থেকে প্রতিবাদ আসে, তখনই আপনার সচিবালয়ের ফাইল গায়েব হয়ে যায়, সচিবালয়ের মধ্যে আগুন ধরে। গতকাল মধ্যরাতের যে আগুন, সে আমরা জানি না, আমি কোন মুখরোচক কথা বলতে চাই না, এই আগুনে অনেক নথিপত্র পুড়ে গেল, কিন্তু একটি ঘটনা আরেকটি ঘটনাকে সন্দেহ তৈরি করে। গতকালই আমরা সংবাদপত্রে দেখেছি যে একটি সরকার কয়েকটি গুরুত্বপূর্ণ নথি চেয়ে পাঠিয়েছে সরকারের পক্ষ থেকে। এই নথি চাওয়ার পরেই গতকাল গভীর রাতে এই আগুন, এটা জনমনে বিরাট প্রশ্ন দেখা দিয়েছে। বন্ধুরা আমার, আমি এই বিষয়ে এটাই বলতে চাই, একেবারে উচ্চ পর্যায়ে নিরপেক্ষ ব্যক্তিকে দিয়ে একটা তদন্ত হওয়া উচিত। কারণ গতকাল শেখ হাসিনার এবং তার দোসরদের কিছু নথি চাওয়ার পর সচিবালয়ের অনেক নথি পড়ে যাওয়া এবং ভয়াবহ অগ্নিকাণ্ড, এটা মানুষকে ভাবিয়ে তুলেছে, মানুষের মনে প্রশ্ন। যাই হোক, আমার বক্তব্য শেষ, অতিথিবৃন্দ বক্তব্য রাখবেন। আমি শুধু এইটুকুই আপনাদের সামনে বলতে চাই যে হয়তো সামনে আরো দুর্যোগ, দুর্বিপাক জাতীয়তাবাদী শক্তিকে অতিক্রম করবে, কিন্তু আমাদের সামনে যে প্রেরণা, আমরা কি আমাদের অবদান তো কিছু নাই। এদেশের লক্ষ কোটি মানুষের যিনি আশা আকাঙ্ক্ষার প্রতীক, জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার যিনি প্রতীক, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া কদিন আগেই, তাকে কারাগারে নিয়ে যাওয়ার কদিন আগেই তার চোখ অপারেশন করা হয়েছে। তাকে রাখা হয়েছে একটি ভাঙা ধ্বংসস্তূপের কারাগারের মধ্যে, চারিদিকে ধুলাউড়ি, যেখানে চোখের অপারেশন আছে। তার উপর যে নিপীড়ন, নির্যাতন, তার উপর যে ভয়াবহ, তাকে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার যে প্রচেষ্টা নেওয়া হয়েছে, সেটা তো আমরা চোখে দেখেছি। তার তুলনায় আমাদের নিপীড়ন, নির্যাতন তো কিছুই না। আমাদের প্রিয় নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আর 17 বছর দেশে আসতে পারেন না, এরপরও তার বিরুদ্ধে মামলা, এরপরও তার বিরুদ্ধে সাজা। এটা কি একটি ভয়ঙ্কর নিপীড়ন নয়? স্বয়ং দলের যারা প্রতীক, তারা যে নিপীড়ন সহ্য করেছে, যে নির্যাতন সহ্য করেছে, এটা গোটা দেশ, জনগণ এবং জাতীয়তাবাদী শক্তির কাছে আমাদেরকে এটি আরো শক্তিশালী, আমাদেরকে সংগ্রাম এবং যে কোনো প্রতিবাদে আমাদেরকে আরো বেশি বেগবান করে, আমাদেরকে আরো বেশি শক্তিশালী করে।
যে আমাদের নেতৃত্ব যখন এত অত্যাচার সহ্য করেছেন, সুতরাং যতই বাধা আসুক আমরা এই বাধাকে অতিক্রম করতে পারবো। আজকে যারা এই অনুষ্ঠানটি করেছেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই, প্রীতি জানাই। প্রতি বছরই তারা করেন, তারা সেই 22শে ডিসেম্বরের ঘটনাটিকে তারা মনে রেখেছেন। সেই দীর্ঘদিনের ঘটনা, অনেক পুরনো ঘটনা হলেও এটি যে গণতান্ত্রিক আন্দোলনের একটি মাইল ফলক ছিল এবং এখানে আত্মদানের মধ্যে দিয়ে পটভূমি যে রচিত হয়েছে সেটাই 90-এ ডাক্তার বীরম জিহাদের আত্মদানের মধ্যে দিয়ে স্বৈরাচারের পতন হয়েছিল, এরশাদের পতন হয়েছিল। বন্ধুরা আমার, এইভাবে প্রতিটি পতন আমাদেরকে আগামী দিনে আমাদের সমাজকে, আমাদের রাষ্ট্রকে আরো বেশি গণতান্ত্রিক ভাবে শক্তিশালী করবে এই বিশ্বাস, এই জন্য যে দেশের মানুষ অত্যন্ত গণতন্ত্রপ্রিয় মানুষ, এদেরকে দাবিয়ে রাখা যায় না, কখনো দাবিয়ে রাখা যাবে না। রাষ্ট্র শক্তিকে করায়ত্ত করে অন্যায় ভাবে জনগণের উপর জুলুমের দুর্মুষ পিটানে করে জনগণ কিন্তু আপনার ঠিকই বেঁকে বসে এবং তার পাল্টা উত্তর দেয়। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার এতক্ষণ অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখলেন এখানে উপস্থিত জাতীয়তাবাদী ছাত্র দলের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল সাবেক ছাত্র নেতারা, যার হাত ধরে, যার আদর্শে অনুপ্রাণিত হয়ে, যার সাহসী ভূমিকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতিহার সবুজ চত্বরে রাজপথ কাটিয়ে আন্দোলন সংগ্রামে নিবেদিত ছিল, সেই প্রিয় নেতা আমাদের মাঝে বক্তব্য রাখেন। এবার বক্তব্য রাখবেন ৭১, ৯০ আর ২০২৪-কে যিনি একই মালায় গেঁথেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাবনা জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক, আমাদের প্রিয় নেতা, ৯০-এর গণ আন্দোলন আর ২০২৪-এর গণ আন্দোলনের অত্যন্ত সাহসী বলিষ্ঠ নেতা জনাব হাবিবুর রহমান হাবিব আমাদের মাঝে বক্তব্য রাখবেন। জনাব হাবিবুর রহমান হাবিব। আয়োজিত রক্তাক্ত ইতিহাস 1984 22শে ডিসেম্বর এবং একজন আমরা শীর্ষক আজকের এই শীর্ষ আলোচনায় সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত স্নেহধন্য সম্মানিত সংসদ বাহাদুদ্দিন বাহার, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বীর যোদ্ধা, জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, সাবেক রাষ্ট্রদূত, আন্দোলন সংগ্রামের প্রতীকের আমাদের সর্বশ্রেষ্ঠ নেতা জনাব কবির ইসলাম খান, আজকের অনুষ্ঠান যিনি বিভিন্ন ঘটনা তুলে ধরে বর্তমান সরকার অতি সরকারের অর্থতন্ত্র সুন্দরভাবে তুলে ধরেছেন, আমাদের সেই প্রিয় নেতা, বাংলাদেশের ছাত্র রাজনীতির কিংবদন্তি ছাত্রতা, পরবর্তী সময়ে বিএনপি রাজনীতিতে যিনি প্রতিদিন হয়ে পরিশ্রম করে গেছেন, আমাদের সেই প্রিয়তা জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, আজকের অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য, বিএনপি সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহিন সাহেব, বক্তব্য রেখেছেন আমার বিএনপি সচিব বক্তব্য রেখেছেন বিএনপি সহসাংগঠনিক সম্পাদক ওয়াহিদুর রহমান চন্দ্র, প্রিয় ভাইরা এবং বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা এখানে অনেকেই বক্তব্য রেখেছেন, আপনারা ভাবলেন না আমি কি আপনাদের ভাই না? আমিও তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম,
রাজশাহী বিশ্ববিদ্যালয় অনার্স পাস করে এসেছি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির গঠন করার সেই জন্মলগ্নে ছিলাম। যতবার বক্তব্য দিচ্ছি বলেছি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলেও রাজশাহী বিশ্ববিদ্যালয় আমার ভিত্তি স্থাপন করেছে। অতএব আমি সারা জীবন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে বেঁচে থাকতে চাই। আমি আজকে যার সম্বন্ধে আলোচনা তার চিন্তাধারা করতে গেলে ঘন্টার পর ঘন্টা আলোচনা করে শেষ হবে না। অন্তত আমার সাথে যে সুযোগ আছে, একটা মানুষ সৃষ্টির পিছনে মহান আল্লাহ তাআলা অশেষ রহমত থাকে এবং কোনো কোনো ঘটনা চলতেছে তো নাকি আপনি সংগঠিত করে। আজকে যাকে কেন্দ্র করে আলোচনা তার মনে আছে, উনি যখন অধিবেশন করেন তখন আমি ছাত্রলীগের সভাপতি ছিলাম। একবার কোলাকুলি করে বললাম, রিজভী আহমেদ আপনি আগামী দিনে রাকসুর ভিপি। কারণ ছাত্রলীগ আলাদা প্যানেল দিয়েছিল। আমি রাজশাহী ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পূর্ণের সাথে চ্যালেঞ্জ করেছিলাম 500 বছর পর, বলেছিলাম রাজশাহীতে যাবো, রাকসুর ভিপি মুন্নাকে হারাবো, রিজভী আহমেদকে জয়লাভ করবো। পূরণ করেছি। সেই ঘটনার মধ্যে দিয়ে রিজভী আহমেদ বাংলাদেশে অবদান রেখেছেন। আমি মনে করি ওই কাজটুকু করার কারণে আমি নিজেকে গর্বিত মনে করি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র রিজভী আহমেদ শুধু ছাত্র দলের সভাপতি হন নাই, ভোটে নির্বাচিত হয়েছেন। উনি স্বেচ্ছাসেবক দলের সভাপতি হয়েছিলেন। উনি বিএনপি যুগ্ম মহাসচিব, উনি দপ্তরের দায়িত্ব পালন করেছেন। যখন মানুষ যারা আমরা সুস্থ শরীর নিয়ে মিছিলে যেতে ভয় পেয়েছে, রিজভী আহমেদকে দেখতে লাঠি ভর দিয়ে দেশটি বেগম সালদার মুক্তির মিছিলে অংশগ্রহণ করেছেন। রিজভী আহমেদের মিছিলে অংশগ্রহণ করার মধ্যে দিয়ে সারা বাংলাদেশে আমরা সুস্থতা অনুপ্রাণিত হয়েছি। বারবার কারাগারে গিয়েছে, রিজভী আহমেদের সঙ্গেও আমি গিয়েছি। আবার পরবর্তী সময় নির্বাচনের আগে যখন গেলাম, রিজভী আহমেদ একদিন চলেছেন কুমিল্লা, আরেকদিন চলে গেছেন রাজশাহী, আবার ঢাকা রাজপথটাকে আমি দেখছি কখনো কারণ বাজার, কখনো গুলশান, কখনো বনানী, কখনো বাড্ডা। এই রিজভী আহমেদ, সেই রিজভী আহমেদ আমাদের গর্ব। এবং আমি মনে করি এখানে যারা উপস্থিত আছেন সবাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র, দু একজন আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আজকে মূলত অনুষ্ঠানটা রিজভী আহমেদকে কেন্দ্র করেই দীর্ঘ 40 বছর 4 দিন পর আজকে আমরা সেই দিনটিকে স্মরণ করছি। 1984 আর 2024 আর 22 থেকে 26 4 দিন, দীর্ঘ 40 বছর 4 দিন পর রিজভী আহমেদের সেই সময়ের বরিষ্ঠ ভূমিকার কথা আমরা স্মরণ করছি। এই দীর্ঘ 40 বছর 4 দিন পূর্বে রিজভী আহমেদের সাথে যে ভূমিকা রেখেছিলেন এই বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে, এই দেশের মানুষ যুগ যুগ ধরে স্মরণ করবে বলে আমি বিশ্বাস করি। আর রিজভী আহমেদকে যদি আমরা সেই জায়গায় পৌঁছে দিতে চাই, তার প্রধান মূল্যায়ন করতে চাই, আগামী দিনে যে আমাদের যুদ্ধ বর্তমান শুরু হয়েছে, দীর্ঘ 17.5 বছর আন্দোলন সংগ্রাম করার মধ্যে দিয়ে শত শত মানুষকে হারিয়েছি, গুম হয়েছে, হাজার হাজার মানুষ নির্যাতিত হয়েছে, ইলেকট্রিক শক দেওয়া হয়েছে। সেই বিএনপিকে নিয়ে আজকে যখন কটাক্ষ করে কিছু কিছু ছেলেরা এবং কিছু কিছু দল, আমি পরিষ্কার করে বলে যাই, যত ষড়যন্ত্র হোক না কেন, দেশটি বেগম খালেদা জিয়া এবং যারা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে, একটা নির্বাচন হবে, সেই নির্বাচন অবশ্যই ধানের বিজয় লাভ করবে। সেই অবদান হবে বন্ধুরা আমার। আজকে বলতে চাই, সেদিন শহীদ হয়েছিল আজিজ হকার, সেদিন শহীদ হয়েছিল সাধারণ সিরাজ, এরকম শত শত শহীদের রক্তের বিনিময়ে আমরা শহীদের সাহায্য উদ্ধার করেছিলাম। কিন্তু পরবর্তী সময় দেখলাম সেই শহীদের সাহায্যের সাথে করে 15.5 বছর এই বিগত সরকার আমাদের উপরে মহা অত্যাচার করেছে। ভোট দিতে দেয়, ভোট কেন্দ্র দিতে দেয় নাই, বিনা ভোটে নির্বাচিত হয়েছে, একদমভাবে নির্বাচিত হয়েছে। আজকের এই দিনে রিজভী আহমেদের কথা স্মরণ করে আমরা পরিষ্কার করে বলতে চাই, ওই যে সরকার আমাদের অত্যাচার করেছে, নির্যাতন করেছে,
দেশনেত্রী বেগম খালেদা থেকে বিনা কারণে শাস্তি দিয়েছে, বিদেশে চিকিৎসা দিতে দেয় নাই। আমাদের প্রিয় নেতা যার বাবা মহান সরকার ঘোষণা দিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন, বিলুপ্ত মুখোমুখি হয়েছিলেন সেক্টর গভর্নর জিয়া রহমানের সন্তান তারেক রহমানকে দীর্ঘদিন বাংলাদেশ আসতে দেয়নি। একের পর এক মিথ্যা বাংলাদেশ সাজা দিয়েছে, একের হরণ করা হয়েছে, একটা যুবকের আমাদের নামে মিথ্যা বাংলাদেশ সাজা দিয়েছে। আজকে আমরা শপথ নেব এই সমস্ত সাজা আমরা বিদ্যুৎ বদলা নেব আগামী দিনের নির্বাচনের মধ্যে দিয়ে যারা আপনার মধ্য দিয়ে। প্রিয় বন্ধুরা আমার, সারা পৃথিবীর ইতিহাস যদি আপনি সামনে নিয়ে আসেন, বাংলাদেশের যে নির্যাতন হয়েছে বিএনপির বিরুদ্ধে, বাংলাদেশের মানুষ যেভাবে নির্যাতিত হয়েছে তা হয়েছে পৃথিবীর ইতিহাসে একটি প্রমাণ তার পাবে না। অথচ সেই দলকে নিয়ে আজকে গভীর ষড়যন্ত্র হচ্ছে। তাই আমি সেদিকে যেতে চাই না, শুধু বলতে চাই বর্তমান সরকারের উদ্দেশ্য করে বলতে চাই ষড়যন্ত্র শেষ হয়ে যায়। এখনো ভারত ষড়যন্ত্র করছে, প্রতিনিয়ত এই সরকারের মধ্যে যারা আমি প্রযুক্ত আছে তারা ষড়যন্ত্র করেই চলছে। আপনারা মনে করবেন না আপনারা গায়ে পানি বই নেই, এই তরি পাই এই সমুদ্র পার হতে পারবেন, এই উত্তাল সমুদ্রে পার হতে পারে বিএনপিকে সঙ্গে নিয়ে ছাড়া কোনোভাবে সম্ভব হবে না। আর বিএনপির বিরুদ্ধে আঙ্গুল তুলবেন না। অনেকেই বলেছেন, অনেকেই বলার চেষ্টা করছেন নৌকা ধানেশি দুই সময়ের এক মিনিট। আমি অতি দুঃখের সাথে বলেছিলাম এদিন শুধু নয় এদিকে তুমি গুলি করেছিল, সেদিন আমি জিজ্ঞাসার কথা বলেছিলাম ম্যাডাম খালেদার নামে আরেকটা কথা দিকে বলে আমি জেল খাতায় বেরোতে বলেছিলাম একবার বলে দেখেন তার জিপটাকে কেটে ফেলা হবে। আমি 5 তারিখের পরে বলি নাই, এখানে মানতে পারা দীর্ঘ 15 বছর তাদের অত্যাচার করেছে, আমাদেরকে হত্যা করেছে। সেই নৌকা ধানের শিশুরা এক ভাই মূল্যায়ন করতে চায়, তাদের বিরুদ্ধে আমার হুঁশিয়ার চলন করে বলতে চাই, আবার পুনরুচ্চারণ করতে চাই আমার নামে মামলা হবে। এই কথা ছাড়াই বলবেন ওই চুপটাকে কেটে কালো কুত্তা দিয়ে খাওয়া যাবেন না, আপনার লাল কুত্তা দিয়ে খাওয়া যাবে। আমরা জীবন আন্দোলন যখন এখন আমাদের রক্ত দেওয়া শেষ হয় নাই, আমাদের বিরুদ্ধে বিচার আজকে বড় একটি দল বড় মনে করছে, তারা মনে করতে ক্ষমতায় চলে গেছে, তারা করার চেষ্টা করছে, এক চোরকে তাড়িয়েছে আর দল ডাকাতি করা শুরু করেছে। হুঁশিয়ার করে বলে দিতে চাই এই কথা দ্বিতীয়বার উচ্চারণ করবেন না। বাংলা ইতিহাসে কাম করে এই বাংলাদেশে বসবাস করার আপনাদের অসুবিধা হয়ে যাবে। তাই বিএনপি গিয়ে তা হাসা করবেন না, বিএনপি তার দায় চলে না। 2024 সালে নির্বাচন হতো, সেই নির্বাচন বিএনপি একাই 260টা আসন পেত। তাই 5 তারিখের পর বিএনপি জনপ্রিয়তা বেড়েছে। কেউ যদি মনে করে বিএনপিকে কটাক্ষ করতে চান, পরিষ্কার করে বলতে চাই বিএনপি তার চলায় চলে না। বিএনপিকে নির্মূল করে ক্ষমতা আওয়ামী লীগ চেষ্টা করে পারে নাই। এক মহামাল্লা ছাড়া যত ভাবে বিএনপিকে নির্মূল করার ক্ষমতা এদেশে কারণ নেই। বিএনপি সামনের দিকে এগিয়ে যাবে। বন্ধুরা আমি আর বক্তব্য বাড়াবো না, শুধু এই কথাটুকু বলতে চাই আর মনে দুঃখ কষ্ট নিয়ে বলতে চাই এত আন্দোলন সংগ্রাম করার পর কিছু কিছু মানুষ আজকে এবং সরকারের ভাবেও কিছু কিছু ষড়যন্ত্র হচ্ছে। আর আমি যদি বিএনপিকে প্রতিহত করার জন্য বিএনপিকে অনেক হুঁশিয়ার উচ্চারণ করে বলে বিএনপি যদি এই সিদ্ধান্ত না নেয় তাদেরকে জনগণকে বলো বয়কট করার জন্য। বিএনপিকে বয়কট করতে গিয়ে বিএনপিকে প্রতিহত করতে গিয়ে আওয়ামী লীগ দেশ থেকে বিতাড়িত হয়েছে। তাই বিএনপিকে যারা বয়কট করতে বলবে তাই বয়কট হয়ে যাবে। এই দৃঢ়ভাষায় কথা বলতে চাই। এই কথা বলে রিজভী আহমেদের অবদান, সেই অবদান বাংলাদেশের মানুষ অবহিত স্মরণ করে। রিজভী আহমদ কৃষি ব্যাংকের চেয়ারম্যান ছিলেন, রিজভী আহমদ কৃষি ব্যাংকের চেয়ারম্যান ছিলেন। রিজভী আহমেদের ক্ষমতার পদে বলে ক্ষমতা আসন শুনে উনি দায়িত্ব পালন করছেন। এখনো রিজভী আহমেদ ভাড়া বাসায় থাকেন, দোতলা বাসায় হেঁটে হেঁটে হলেন ঘুরে ঘুরে। আমিও ছয়তলায় বাসা ভাড়া বাসায় থাকে অসুস্থ ওয়াইফ পেনে। আমি এখন এক পা ধরে আমি ছয়তলায় উঠি আর রিজভী আহমেদের কথা স্মরণ করি। তাই আজকে বলতে চাই আজকে যে আমার আদর্শ আপনাদের সামনে এসে দান রিজভী আহমেদ থেকে তাকিয়ে দেখুন, রিজভী আহমেদের সাহসকে সামনে রেখে এগিয়ে যান। আগামী দিনে যত ষড়যন্ত্র করবে চাই করবে আমি মনে করি নৌসেন খান
দেশের শপথ এই কথা বলে কারণ শুনেছেন। সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জনসা জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ হাবিব ভাইকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। আমাদের মাঝে উপস্থিত আছেন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আগত রুনেসার সদস্যবৃন্দ। রংপুর থেকে রিজু ভাই আসছে, উপস্থিত আছে সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী শহীদ, উপস্থিত আছে মন্নু সাবেক সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মোস্তাফিজুর রহমান মন্নু, আছে আসলাম রেজা, ইমতিয়াজ, আশিক, সকলকে আমার সুদূর সিরাজগঞ্জ থেকে আমাদের শিক্ষক নেতা, সাবেক ছাত্র দল নেতা হাসিম তালুকদার তার সঙ্গীদের নিয়ে আসছে, বগুড়া থেকে বাবু আসছে। আমি সবাইকে রুনেসার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি এখন আপনাদের প্রধান অতিথির অনুমতি সাপেক্ষে আমাদের সংগ্রামী সভাপতি রুনেসার সভাপতি অধ্যক্ষ বাহাউদ্দিন বাহার ভাইকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। চুরাশি 22 ডিসেম্বর রক্তাক্ত মতিহার এবং রিজভী আহমেদ শীর্ষক আজকের আলোচনার প্রধান অতিথি আমাদের বিএনপি ভান্ডারী জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জননেতা নজরুল ইসলাম খান, আছেন বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা, 90-এর আন্দোলনের অন্যতম শৃঙ্খলা জননেতা আব্দুল রহমান হাবিব। আজকে যার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি, আমাদের সেই মৃত্যুঞ্জয়ী জননেতা রাকসুর সাবেক ডিপি, জাতীয়তাবাদী ছাত্র দলের নির্বাচিত সাবেক সভাপতি, আমাদের সমাজক্রান্তীয় নেতা, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের মূর্ত প্রতীক জননেতা অ্যাডভোকেট রিজভী আহমেদ, উপস্থিত আছেন বিএনপি রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহিন শরফত, বিএনপি স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সলাপত আলী সফু, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জনাব কুমারুল রহমান চন্দন, আমাদের বিএনপির সর্বদা সম্পাদক আফজাল করিম শাহিন, নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব রমেশ চন্দ্র দত্ত এবং ফিরোজা বন্দী সহ রুনেসার কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে রুনেসার সম্মানিত নেতৃবৃন্দ, সেই লালমনিরহাট থেকে শুরু করে সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ থেকে আগত সকল নেতৃবৃন্দ, যশোর থেকে, নীলফামারী থেকে, সৈয়দপুর থেকে, অনেকে বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন। সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই এবং আজকের এই সভা সঞ্চালনা করছেন আমাদের রুনেসার বিপ্লবী সাধারণ সম্পাদক মৌলিক মোহাম্মদ মোকাবিল কবি। আজকের এই অনুষ্ঠানের উদযাপন কমিটির সংগ্রামী আহ্বায়ক, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ইসুফ আলী মোল্লা সহ রুনেসার নেতৃবৃন্দ। আমি বক্তব্য রাখবো না, আমাদের প্রধান অতিথির বক্তব্য আপনারা সবাই ধৈর্য সহকারে শুনবেন। আমি শুধু বলতে চাই, রুনেসা রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ জিয়ার আদর্শের পতাকাকে ধারণ করে একটি সেতু বন্ধন রচনা করেছে। আজকে আপনারা দেখেছেন সুলতান আহমেদ রাহি বক্তব্য রেখেছে, সে ছাত্র দলের রাজশাহী বিশ্ববিদ্যালয় বর্তমান কনভেনার। তার আগে যারা ছিলেন সেই মুন্নু, আসলাম, মতি এবং ইমতিয়াজ, কামরুল, আশিক, লিখন, এইভাবে আমরা আমাদের যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের বিভিন্ন সময় নেতৃত্ব দিয়েছেন সেই নেতৃবৃন্দ, কর্মী ভাইরা, আমরা সবাইকে এই রুনেসার পতাকা দলবদ্ধ করে রেখেছি। আর তার প্রেরণা হলেন আমাদের আজকের যাকে নিয়ে আমাদের এই অনুষ্ঠান, অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। আমি শুধু সংক্ষেপে একটি কথাই বলবো, সেদিন সেই রিজভী আহমেদ যেদিন গুলিবিদ্ধ হন, সেদিন সেই যুদ্ধে আমার সাথে ছিল রমেশ চন্দ্র দত্ত, আজকে এখানে উপস্থিত আছে। সেই সময় আমাদের ছাত্র দলের যুগ্ম সম্পাদক ওয়াহিদুর রহমান মঞ্জু ভাই
আমাদের সাথে আজকে উপস্থিত আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মানব অঞ্চলের তৎকালীন সভাপতি রেজাউল হক রেজা। আমি যেটি বলতে চাই, সেদিন যখন ডিজিটাল গুলিবিদ্ধ হন, আমরা মানব হল থেকে দৌড়িয়ে গিয়ে আমরা নিচে পাথর করে তাকে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে আসি প্রথমে, সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। সেদিন আমার জামা হাঁটতে ভিজে গিয়েছিল। আমি আন্দোলনের ইন্ডিয়ামেদের এই যে রক্তাক্ত মতিয়ার উপহার দিয়েছিলেন, সেটি আমি সংরক্ষণ করতে চেয়েছিলাম, কিন্তু ওই আওয়ামী সংগ্রাম পরিষদের তাদের কার্যক্রমের কারণে, আমার রুমকে পুড়ে দেওয়ার কারণে আমি সেই স্মৃতিকে সংরক্ষণ করতে পারিনি। কিন্তু আজকে আমরা ইন্ডিয়ামেদের সেই যে ত্যাগ, সেই যে রক্তদান, সেটিকে আমরা প্রতি বছর শ্রদ্ধা সহকারে আমরা সেটিকে স্মরণ করি, এবং তার মধ্য দিয়ে যে প্রেরণা বাংলাদেশে তৈরি হয়েছে গণতান্ত্রিক আন্দোলনে, যার ধারাবাহিকতায় দিনে দিনে আপনারা দেখেছেন অনেকে নেতা কর্মীরা পালিয়ে গেছে, অনেকে রাজপথে থাকতে পারে নাই। মিউজিয়ামের সেই শীতের কুয়াশা ভরে তিনি আমাদের নেতা কর্মীদেরকে নিয়ে এই বিভিন্ন অঞ্চলে ঢাকা রাজপথ এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তিনি তার নেতৃত্বে মিছিল হয়েছে। আজকে সেই ধারাবাহিকতা এই জুলাই আগস্টের সেই যে রক্তদান দেওয়া, রক্ত দেওয়ার যে একটা অনুপ্রেরণা, সেটি মিউজিয়ামের সৃষ্টি করেছিলেন। এই অনুপ্রেরণাকে সামনে রেখে ইনশাআল্লাহ আগামী দিনে এই রুনেস আরো শক্তিশালী হবে। রাজশাহী ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন আমরা আরো শক্তিশালী ভূমিকা রাখবো, এবং আজকে এই অনুষ্ঠানে আপনারা অনেক কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন, সেজন্য আপনাদের সবার প্রতি রুনেসের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে, এবং যারা আজকে এই সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং দূর দূরান্ত থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে যারা এসে আজকে আমাদের নেতৃবৃন্দকে সম্মানিত করেছেন, আমাদেরকে সম্মিলিত করেছেন, তাদের সবার প্রতি অনেক অনেক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবারে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছেন আমাদের আজকের এই অনুষ্ঠানে, আজকের এই মঞ্চ আলোচনা সভার প্রধান অতিথি, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শ্রমিক নেতা, সংগ্রামী জননেতা জনাব নজরুল ইসলাম খান এবার আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন। ছবি নিয়ে এলো। আরে ভাই এই সেলফি টেলফি সরেন না, পিছনে কেউ পাইব না আপনারা না সরলে। আরে হ্যাঁ ছবি নিতে দেন নাকি? আরে হ্যাঁ ছবি নিতে দেন এই মহসিন ভাই।
আওয়াজ কমে বলতে ভাই, ওটা আওয়াজ বেশি মনে হচ্ছে না? এখন শোনা যাচ্ছে? এখানে আজকের এই বিশেষ আয়োজনের মাননীয় সভাপতি, যার জন্য আয়োজন আমাদের প্রিয় সহকর্মী ছাত্র নেতা, স্বেচ্ছাসেবক দলের নেতা, বিএনপি নেতা, জনা নেতা এবং শ্রমিক বন্ধু অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, সম্মানিত আলোচক বৃন্দ, প্রিয় মিডিয়ার বন্ধুগণ এবং উপস্থিত ভাই ও বোনেরা, বহু বছর আগে পাকিস্তান আমলে 63-64 সালের দিকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসে চাকরি করতাম এবং এখন যেটা ওসমানী উদ্যান, এই ওসমানী উদ্যান তখন ছিল রেলের কলোনি। এই কলোনির তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের যে বাসা, ওর ফাঁকে ফাঁকে কিছু ছাত্রা ঘর করে তারা ভাড়া দিত। ওরকম একটা ঘরে মাসে 10 টাকা বেতন ভাড়া, ওখানে থাকতাম। বিকাল বেলার দিকে তখন মাঝে মাঝে বিভিন্ন প্রোগ্রাম শুনতে যেতাম। বাদাম বাজার 4 পয়সা বাদাম বাজার অনেক বসে বসে খাওয়া যেত। আর পাশের স্টেডিয়ামের দোকানে একটা দোকান ছিল প্রভিন্সিয়াল বুক ডিপো, ওখানে বিদেশি বইয়ের অনুবাদ পাওয়া যেত এবং একটু বাম ধারার বই পুস্তক পাওয়া যেত। একটা বই খুব পছন্দ হয়েছে, কিনলাম, পশতু গণমুখী কবিতা, পশতু ভাষায় লেখা গণমুখী কবিতার বই। বহু বছর ধরে কয়েকদিন আগে তার ফটোকপি আমি জোগাড় করতে পেরেছি। হারিয়ে গিয়েছিল। মুক্তিযুদ্ধের সময় আমার বাসা যখন পড়িয়ে দেয় তখন ওই বইটা পড়ে গেছিল। সে বইয়ের মুখবন্ধে একটা কথা লেখা, রক্তাক্ত বাঘ আর আহত সিংহের পায়ে শীতল পরানো যায়, কিন্তু আমাকে নয়। পড়লাম এবং ভাবতে লাগলাম যে এমন কথা কে বলতে পারে। কতটা সাহস, কতটা দৃঢ়তা, কতটা কমিটমেন্ট থাকলে কেউ এরকম একটা কথা বলতে পারে যে রক্তাক্ত বাঘ এবং আহত সিংহের পায়ে শিকল পরানো যায়, কিন্তু আমাকে নয়। সেরকম মানুষ দেখেছেন আপনারা কখনো? দেখে দেখবে, দেখে দেখ। রক্তাক্ত রয়েছে, আহত রয়েছে, মৃত্যুর সঙ্গে বাঁচা রয়েছে, কিন্তু লড়াইয়ের ময়দান পরিত্যাগ করে নাই। তাদের জন্য লড়াই করেছেন, নিজের জন্য নয়া প্রার্থী ছাত্র নেতা ছিলেন, ছাত্রদের জন্য না, শ্রমিকের মানুষের জন্য লড়াই করেছেন। যার জন্য আমি বলেছি শ্রমিক বন্ধু রিজভী আহমেদ। অনেকক্ষণ ধরে আপনার বক্তব্য শুনছেন এবং আমাদের অত্যন্ত চমৎকার ভালো ভালো বক্তাদের বক্তব্য শুনেছেন আপনারা। আমি পাবলিক স্পিকার না,
আর আজকে তো আলোচনা সভা জনসভাও না। আমি বলি আপনাদের একটা দিনে যে আপনাদের উপস্থিতি এবং বক্তব্যের কথা হচ্ছে যে রেজভি আহমেদকে আপনারা খুব সম্মান করেন, শ্রদ্ধা করেন, ভালোবাসেন, আপন জানেন। এটা কি ঠিক তো নাকি? একবার নিজের মনের কাছে জিজ্ঞাসা করেন, রেজভি আহমেদের মতো সাহস, দৃঢ়তা, কমিটমেন্ট কি আমাদের সবার মধ্যে আছে? তাহলে কি লাভ হবে এই ভালোবাসা? আমি জানি যে আমরা কেউ রেজভি আহমেদ হতে পারবো না, কিন্তু যদি তাকে তার কর্ম, সে কারণে যদি আমরা তাকে শ্রদ্ধা করি, তাহলে সে কর্মের অনুসরণ বা অনুসরণ করার চেষ্টা করবো না কেন আমরা? অতটা পারবো না, কিন্তু কিছু তো পারবো নাকি? আপনারা তো অনেকেই এই কবিতাটা শুনেছেন, একসময় এটা ভাব সম্প্রসারণের মতো হতো আর কি, যে কে লইবে মোর কার্য পথে সন্ধ্যা রবি, শুনিয়া জগৎ রহে নিরুত্তর ছবি। সন্ধ্যা রবি, সূর্য ডুবে যাচ্ছে যখন, সারা দুনিয়া অন্ধকার হয়ে যাবে, তখন সেই সূর্য জিজ্ঞাসা করছে যে আমার কাজ, আমি যে আলো বিতরণ করলাম সারাদিন ধরে, আমার এই কাজটা কে নেবে? সমস্ত দুনিয়া ছবির মতো নিরন্তর হয়ে গেছে। মাটির প্রদীপ ছিল, সে প্রদীপ স্বামী, আমার যেটুক সাধ্য করিব না। একটা মাটির প্রদীপ কতটুকু বাঁধা আলো, কতগুলি বাসে আলোকিত করতে পারে, কিন্তু সে বলল যে আমার যতটা সাধ্য আমি কতটা করব। ভাবো একবার, আমরা সবাই যদি প্রদীপের মতো কিছু জায়গা আলোকিত করতে পারি, তাহলে সবাই মিলে কি আমরা অনেক জায়গা আলোকিত করতে পারি না? পারি তো নাকি? এবং আমরা আরো যাদেরকে আমাদের সঙ্গে যুক্ত করতে পারবো, তারাও যদি প্রদীপে আলো জ্বালায়, তাহলে কি আরো বেশি জায়গা আমরা আলোকিত করতে পারবো না? এটা যদি পারেন, আমরা যদি এটা পারি, তাহলেই শুধু রেজভি আহমেদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। আর তা হলে এই আয়োজন, এই বক্তৃতা কোনো কাজে বন্ধুরা, আজকে রাজনৈতিক আলোচনা করতে আসে না। আমরা একটা সরকার এখন যারা আছে, আমরাই তো তাদেরকে প্রতিষ্ঠা করেছি নাকি? কারো তো জোর করে ক্ষমতা দখল করে নাই। আমরা এই দেশের মানুষ না, আন্দোলনের রব যারা ছিলাম, আমরা সবাই মিলে তাদের প্রতিষ্ঠা করেছি। তাদের কাছে প্রত্যাশা কি আমাদের? যে তারা জনগণের দৈনন্দিন সমস্যা সমাধানের চেষ্টা করবেন, যারা অপরাধ করেছে, দোষ করেছে, খুন করেছে, তাদের বিচারের চেষ্টাটা করবেন, যতটা পারেন চেক করবেন। আর যে গণতন্ত্রের জন্য আমরা লড়াই দীর্ঘদিন ধরে করে চলেছি, সে গণতন্ত্র কোন প্রতিষ্ঠার ক্ষেত্রটা প্রস্তুত করে একটা নির্বাচনের আয়োজন করবেন, তাই তো? তাহলে এই প্রতিষ্ঠিত যেসব রাজনৈতিক দলগুলি, তাদের সম্পর্কে কমেন্ট করা, সমালোচনা করার কি দরকার তাদের? তারা কি প্রতিপক্ষ আমাদের? আমরা তো মনে করি না তাদের প্রতিপক্ষ, এবং তারা আমাদের প্রতিপক্ষ হওয়ার যোগ্য না। আমরা রাজনীতি করি, তারা তো রাজনীতি করে না, কাজে তারা আমার প্রতিপক্ষ হবে কেন? আমরা ইলেকশন করবো, তারা কি আমাদের বিরুদ্ধে ইলেকশন করবে? তাহলে প্রতিপক্ষ তো না আমাদের। তাহলে মিশামিশি কেন এসব কথাবার্তা কিছু বলা হয়, 5 বছর কিছু করা যায় না, ইত্যাদি ইত্যাদি। আরে ভাই, কিছুই করা যায় নাই। শহীদ জিয়াউর রহমান যে বাংলাদেশে ৭৪ সালে দুর্ভিক্ষে লক্ষ লক্ষ
মানুষ জীবন দিয়েছে, সেই বাংলাদেশে খাদ্য উৎপাদন বাড়িয়েছিলেন এবং যিনি দুর্ভিক্ষ পীড়িত মানুষকে চাল দিয়ে সহযোগিতা করেছিলেন। বাংলাদেশের মানুষের কর্মসংস্থানের জন্য গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠা করেছিলেন, প্রবাসে কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছিলেন, সারা দেশটায় উন্নয়নের বিস্তৃত করার জন্য, গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার জন্য পল্লী বিদ্যুতায়ন বোর্ড গঠন করেছিলেন, সমুদ্রে মাছ শিকারের জন্য ট্রলার বানিয়ে মাছ শিকার শুরু করেছিলেন এবং বিদেশে মাছ রপ্তানি করেছিলেন, দেশের প্রাকৃতিক সম্পদ অনুসন্ধানের জন্য অপেক্স প্রতিষ্ঠা করেছিলেন। এগুলো কি গুরুত্বপূর্ণ কাজ না? এগুলো কি গুরুত্বপূর্ণ অর্জন না? যারা সমালোচনা করেন যে কিছুই করেন না, তারা এরকম একটা কাজ অন্তত করেন, করে তারপরে সমালোচনা করেন। বেগম খালেদা জিয়াকে আপনার খাদ্যের শিক্ষার বিনিময়ে খাদ্য কিংবা ফ্রি লেখাপড়ার ব্যবস্থা এবং উপবৃত্তি চালু করেছিলেন, এরকম মেয়েদের জন্য ইন্টারমিডিয়েট পর্যন্ত এরকম একটা যুগান্তকারী সিদ্ধান্ত নেন, নেওয়ার পরে সমালোচনা করেন। কিছু করেন নাই তো, পারেন নাই তো, কেমন নাকি সমালোচনা করারও যোগ্যতা অর্জন করতে হয়। আমি 3 বছর রাজনীতি করি, করেন আজকে 40 বছর রাজনীতি করে আমি তার সমালোচনা করার যোগ্য? যত বিদ্যাই থাকুক না, এটা মাঠের কাজ, এটা জ্ঞানের অনুশীলনের জায়গা না। পরামর্শ দেন, সমালোচনা করেন, এই দুটোর মধ্যে তফাৎ আছে। বোঝা না, আলোচনা দীর্ঘায়িত করার কিছু নাই। একটু সিম্পল জিনিসগুলি মনে রাখা। আমরা জানি আমরা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি, আর গণতান্ত্রিক রাজনীতিতে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেই আমাদেরকে বিজয়ী হতে হয় এবং দেশের কল্যাণের জন্য আমাদের যে কর্মসূচি সেটা বাস্তবায়নের জন্য আমাদেরকে বিজয়ী হওয়ার চেষ্টাও করতে হয়। কারণ নির্বাচনে বিজয়ী না হলে আমাদের যে চিন্তা, আমাদের যে ভাবনা, জনকল্যাণে আমাদের যে কর্মসূচি, এটা আমরা বাস্তবায়িত করতে পারব না। সেজন্য আমরা জিততে চাই। সেই জেতার জন্য যেমন সংগঠন দরকার সেরকম সংগঠন করতে হবে, যেমন সমঝোতা থাকা দরকার আমাদের নিজেদের মধ্যে, এটা আমাদের নিশ্চিত করতে হবে। আর সেটাতে কোন ত্রুটি হলে আমরা জিততে পারব। আমাদের নেতা যেমন তারেক রহমান সাহেবের কথা বারবার বলছেন, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বারবার বলছেন, আমাদের সামনে তো অনেক চমৎকার সব ডকুমেন্ট গুলিও আছে যেটা নিয়ে আমরা জনগণের কাছে যেতে পারি। এটা শহীদ জিয়ার 19 দফা কর্মসূচি আছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভিশন 2030 আছে এবং সর্বশেষ আমাদের নেতা জনাব তারেক রহমানের ঘোষিত 31 দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি। আমরা এগিয়ে যাব জনগণের কাছে এবং তাদেরকে আমরা উদ্দীপ্ত। একটা জিনিস মনে রাখবেন, যার সামর্থ্য কম, কিছু জীবের কথা বলে মানুষ দৃষ্টান্ত দেয়, আমি সেটা দিচ্ছি না। যার সামর্থ্য কম সে নিজের অক্ষমতা ঢাকার জন্য সমালোচনাকে অস্ত্র হিসাবে ব্যবহার করে। আপনার এটা খারাপ আছে, এটা করে না, খারাপ ইত্যাদি। ভাই আপনি কি করছেন? বলে আমি তো সুযোগ পাইনি, কিন্তু করতে পারি নাই। আপনি সুযোগ পাইলে যে কি করতেন এটা তো বোঝা যাচ্ছে না নাকি?
যদি চাইতেন পাইতেন সুযোগ, তারপরে না তুলনা করতে পারতেন যে আপনি ভালো না আমি ভালো, কিন্তু তারপরে এটা হবে এবং এর জবাব যেন আমাদের কাছে প্রস্তুত থাকে। আসে জবাব হলো আমাদের ইতিহাস, জবাব হলো আমাদের অর্জন, জবাব হলো আমাদের কর্মসূচি, জবাব হলো আমাদের ভাষা রাষ্ট্রভাষা। এই দিয়ে আমাদেরকে আগাতে হবে আর সাবধান থাকতে হবে। এই যে যারা মিথ্যা সমালোচনার মাধ্যমে অসহায়ের আত্মনাদ করছে, এরা অসহায়ের আত্মনাদ করে, আমাদের সামর্থ্য নাই। সামর্থ্য থাকলে বলতাম এটা বর্জন, নাই, ওদের একটা আত্মনাদ। এই আত্মনাদের মাধ্যমে তারা সহানুভূতি পেতে পারে, প্রশংসা, কিন্তু তার জবাব আমাদের কাছে প্রস্তুত থাকতে হবে। আমাদের অনেক অর্জন এবং তাই নিয়ে আমাদের জনগণের সামনে যেতে হবে। বিএনপি যদি জিতে তাহলে আপনারা তাকে খুব ভালোবাসেন, রেজিয়ার মতো জিতে, আমরা হয়তো জিতবে না। আমি বিশ্বাস করি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা তার সাথী ছিলেন, রাজশাহীতে যারা তারা সাথী ছিলেন, তার অনুরাগী যারা ছিলেন, যারা সক্রিয় আছেন, তারা চলুন সবাই মিলে আমরা একসাথে কাজ করি এবং আগামী দিনে বিজয়ের জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।